অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম এবং সিপিআইএম দলের পক্ষ থেকেও একজন ওনাদের বিধায়ক উনি এনেছেন এবং আমি জানতে চেয়েছি যে হোয়াট ইজ দি স্টেটাস অফ অ্যাডজর্নমেন্ট মোশন। কারণ এই নীল ছবি দেখা আজকে কিন্তু আমি সকালবেলায় যাদব বাবুর ওই ক্লিপিংসটা দেখছিলাম যে হাউ হি ওয়াজ ওয়াচিং। আজকে আরো ক্লিয়ার হলো আমার কাছে, হি ওয়াজ ওয়াচিং অনেকক্ষণ ধরে এটা কিন্তু উনি দেখছিলেন। অনেকক্ষণ দেখার পর আবার স্ক্রোল করে আবার আরেকটা জায়গায় গেছে। তো ইট ওয়াজ এ ফ্যাক্ট দ্যাট এমএলএ সাহেব এটা দেখেছেন বিধানসভার কক্ষে বসে। তো এটা আমাদের জানার অধিকার, এটা আমাদের অধিকার ছিল যে অ্যাডজর্নমেন্ট মোশন এই বিধানসভাকে এবং বিধানসভার যে মানটা মর্যাদা এটাকে নষ্ট করার প্রতিবাদে আমাদের আলোচনার এটা সুযোগ নেওয়ার দরকার ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে when I was asking question what is the status of my adjournment motion, তখন কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয় শুধু বলেছেন যে এটা আমি শুনবো এবং আমার দিকে চাননি। কিন্তু he did not look at me at all. একজন বিরোধী দলনেতা, forget about অনিমেষ দেবর, বিরোধী দলনেতার একটা চেয়ার থাকে এবং বিধানসভা only declared that post. বিরোধী দলনেতা যখন উঠে এই কথা বলেন, ইভেন আদার অপোজিশন গ্রুপ দে সিট ব্যাক। আপনারা দেখেছেন সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র বাবু উনি বসে পড়েছেন। সেই কংগ্রেস দলের পক্ষ থেকে 3 জন বিধায়ক ছিলেন, all 3 of them they are politically senior to, তারপরেও ওনারা বসে পড়েছেন। কিন্তু মাননীয় স্পিকার আমার দিকে চাননি, শুধু বলেছেন যে আমি ব্যাপারটা শুনব বলে কিন্তু মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রীর দিকে চেয়ে উনারা কি সিগন্যালটা দেবেন এই সিগন্যালের অপেক্ষায় ছিল। and then we had no other option. গণতন্ত্রে যখন আপনার অধিকারটাকে কেড়ে নেওয়া হয়, ইউ হ্যাভ অনলি অপশন ইজ এটাকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা এবং ওয়েলে গিয়ে আমরা স্লোগান দিয়ে এটার প্রতিবাদ জানিয়েছি, দাবি তুলেছি। পরবর্তী সময় স্পিকার বললেন যে অনিমেষ বাবু আমি তো আপনাকে বলেছিলাম যে এই বাজেট পেশ হওয়ার পর আমি ঘটনাটা নিয়ে শুনব, কিন্তু শুনবো। এন্ড মাই কোয়েশ্চন ওয়াজ ভেরি ক্লিয়ার, আমি আজকেও বলছি, দি কোয়েশ্চন ওয়াজ আমার মোশনটা কি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো। তো এতক্ষণ ধরে চেঁচামেচি হচ্ছিল হাউসের মধ্যে, তখনও তো স্পিকার মহোদয় বলতে পারতেন যে হ্যাঁ আমি আপনাদের আলোচনার সুযোগ দেব, আপনারা যার যার সিটে চলে যান। উনি বলেননি কিন্তু, হি ডিড নট টেল এনিথিং। তো এইভাবে হু স্পিকার, স্পিকার কি? আবার আমি আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, স্পিকার ইজ এ নিরপেক্ষ ব্যক্তি। হি ডাজ নট বিলং টু বিজেপি। When he sits in the house, he is a neutral man. He does not belong to TRIPURA. He does not belong to CPM and Congress. উনি একজন নিরপেক্ষ ব্যক্তি, হাউসকে পরিচালনা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন স্পিকার, অনিমেষ দেববর্মা বিরোধী দলনেতারও উনি স্পিকার, and we expect neutrality from him. কিন্তু সেদিন কি দৃশ্য দেখলাম, আপনারা আপনাদের ভিডিও ফুটেজ দেখুন। হি ওয়াজ নট লুকিং এট মি এট অল। এবং শাসক দলের লোকেরা এত কথা বলেছে সেই দিন, মাইক অন ছিল এবং আমাদের সমস্ত বিরোধী দলের
সদস্যদের মাইক বন্ধ করে দিয়েছে। আমি কতবার গেলাম মাইকের দিকে, ক্যান আই টক, ক্যান আই গেট ইনটু দি ম্যাটার, আমার মাইকটা এটা অফই ছিল। তো এই যে ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং হাউসের যিনি লিডার অফ দি হাউস, আমি তো লিডার অফ দি অপোজিশন, বাট প্রফেসর ডক্টর মানিক সাহা, the honorable CM of the state is leader of the house, অনেক উপরে উনি আছে। উনি টিপ্রামথা সিপিআইএম এবং কংগ্রেস দলের বিধায়করা যেভাবে আমরা ওয়েলে গিয়ে যে আন্দোলনটা করি, we did not want to do that, কেন আমরা সেটা করি? যদি আমাদের দাবি, we only wanted আলোচনাই আপনি করবেন না, আপনারা আলোচনার জন্য অনুমতি দেননি, এটা আপনাদের দোষ। আন্দোলন আমাদের করতে হয়েছে। উই নেভার ওয়ান্টেড এই ধরনের হট্টগোল বিধানসভার মধ্যে আমরা করব, এটা আমরা কখনোই আমরা ভাবিও না, এবং এটা আমাদের করতে হয়েছে। মুখ্যমন্ত্রী পরবর্তী সময় কি বলেছেন, যে এটা জঙ্গলরাজ, এইভাবে পবিত্র বিধানসভার সম্মানটা নাকি আমরা নষ্ট করেছি। নাও আওয়ার কোয়েশ্চেন ইজ, এই জঙ্গলরাজ যেহেতু উনি বলেছেন যে পবিত্র বিধানসভাকে অপবিত্র করেছে, যিনি বিধানসভার মধ্যে বসে নীল ছবি দেখেছেন, তার বিরুদ্ধে ওনারা একটা কথাও বলেননি। নাইদার বিজেপি পার্টি নর বিজেপি দলের পরিষদীয় দল, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির লেজিসলেটিভ পার্টি, যে লেজিসলেটিভ পার্টির মূল হুতা হচ্ছেন ত্রিপুরার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, হি ইজ দি লিডার, উনিও কিন্তু যাদবলাল নাথের বিরুদ্ধে একটা কথা আজও অব্দি বলেননি। হোয়াট অ্যাবাউট অনারেবল স্পিকার, হি অলসো ডিড নট টেল। তো যে ব্যক্তি অপবিত্র করেছে বিধানসভাকে, তার প্রতিবাদে, তার বিরুদ্ধে রাজ্যের মর্যাদা, বিধানসভার মর্যাদা সারা দেশে এটা আলোচনা হয়েছে। এই লোকটার বিরুদ্ধে যখন আমরা পবিত্রতাকে রক্ষা করার জন্য সোচ্চার হলাম, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে জঙ্গল রাজ আমরা তৈরি করেছি বিধানসভার মধ্যে। অতীব দুঃখজনক। রাজ্যের মানুষ বিচার করবেন। এখন কি বার্তা গেছে মানুষের কাছে? এটাই বার্তা গেছে যে যদি একজন এমএলএ বসে বিধানসভার মধ্যে নীল ছবি দেখতে পারে, এনি সিটিজেন, এই রাজ্যের যে কোনো নাগরিক যে কোনো জায়গায় নীল ছবি দেখলে তাকে সাজা শাস্তি দেওয়া যাবে? আই ডোন্ট থিংক। ইট মিনস ইনডাইরেক্টলি, আই ডোন্ট নো হোয়াট ফেট, বলেছে যে ইথিক্স কমিটিতে যাবে। আমরা বলেছি ইথিক্স কমিটিতে কাদেরকে পাঠানো হবে। আমি যদিও এত বেশি আইন জানি না, তারপরেও বলছি কোন কোর্ট কেস পেন্ডিং আছে, কোন ধরনের অতীব মাত্রায় আইনের দৃষ্টিভঙ্গিতে, আইনের দৃষ্টিতে যদি কেউ কোনো আনইথিক্যাল কাজ করে থাকে, নর্মালি সাচ কেসেস এগুলো ইথিক্স কমিটির মধ্যে যায়। সারা ভারতবর্ষে এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে, এবং বিধায়ক নিজেও কেঁদে কেঁদে একটা চ্যানেলের মধ্যে বলেছেন, হ্যাঁ ও আর রাহা থা, এবং আমি বন্ধ করতে পারছিলাম না। বন্ধ কি, যেমন তো বারবার চেয়ে আছেন, বারবার এটাকে আনন্দ করছিলেন এটাকে দেখে। তারপরেও যদি অ্যাকশন না নেয়, এটা ইথিক্স কমিটির কি হবে? ওকে, লেট দেম ডিসাইড ইথিক্স কমিটি। তবে বিধানসভার মধ্যে কমিটিগুলো কি করা হয় অনেকেরই জানা নেই। নর্মালি শাসক দলের বহু লোক, 9 জনের কমিটির মধ্যে আপনারা দেখবেন 6 জনের শাসক দল, এবং 1 জন বা 2 জন 3 জন বিরোধী দলের সদস্যরা সেখানে থাকে। সেখানে আমাদের সন্দেহ ছিল যে ইথিক্স কমিটিতে
এটাকে 1 নম্বর পাঠানোর দরকার নেই, কারণ বিধায়ক নিজেও স্বীকার করেছে ওনাকে শাস্তির ব্যবস্থা গ্রহণ, ওনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ কর্ণাটকে এই ধরনের ঘটনা হয়েছিল, তখন সেখানকার স্পিকার অ্যাকশন নিয়েছেন। উড়িষ্যাতে এমন ঘটনা হয়েছে একজন কংগ্রেস বিধায়কের সাথে, ওনাকে অ্যাকশন নেওয়া হলো, সাসপেন্ড করা হলো। গুজরাতে 2 জন বিজেপি বিধায়কের এই ধরনের ঘটনায় জড়িত হওয়ার অনেক পত্রপত্রিকায় উল্লেখিত সংবাদগুলো আমি দেখেছি, সেখানেও অ্যাকশন নেওয়া হয়েছে। তো এখানে যাদব বাবুর বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে না কেন? মেবি দে হ্যাভ প্রবলেম উইথ দেয়ার নাম্বারস, কারণ 31 জন যাদব বাবুকে যদি সাসপেনশন বা ডিসমিস করা হয় তাহলে সংখ্যাটা 30-এ গিয়ে দাঁড়াবে। বাট ইট ডাজ নট মিন যে রাজ্যের মানুষকে একটা ভুল বার্তা দেবে যে নীল ছবি দেখেই বিধানসভার মধ্যে যুব সমাজকে আমরা কি মেসেজ দিতে চেষ্টা করছি। দিস ইজ রিয়েলি রং, এবং আমরা খুব দুঃখিত এই ব্যাপারে এবং আবারও নিন্দা জানাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অন্তত যা আমাদের বিরুদ্ধে কথা না বলে যাদব লাল নাথের বিরুদ্ধে একটা কিছু বয়ান ওনার দেওয়া উচিত, এটা আমরা মনে করি। এবং ত্রিপুরা বিধানসভার ইতিহাসে 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো একই দিনে। কেন? যারা পবিত্র বিধানসভার মর্যাদাকে রক্ষা করতে চায় তারা আন্দোলন করেছে, আর যে মর্যাদাকে হানি করেছে, মর্যাদাকে নষ্ট করেছে, তাকে রক্ষা করতে গিয়ে যারা বিধানসভার মর্যাদাকে রক্ষা করবে তাদেরকে সাসপেনশন করেছে। নাও লেট দি পিপল অফ ত্রিপুরা জাজ দি ডিসিশন অফ অনারেবল স্পিকার এন্ড লিডার অফ দি হাউস। কে এদের নামটাকে প্রস্তাব দিয়েছে? ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী। দিস ইজ 1। নাম্বার 2, বাজেট সম্পর্কে। এই বাজেটের একটা ভাষণ, যদিও সেই দিন আমরা আন্দোলনে ব্যস্ত ছিলাম, আমরা স্লোগানে ব্যস্ত ছিলাম, এবং আমাদের কথাকে পাত্তা না দিয়ে বাজেটের উপর ভাষণ রাজ্যের সম্মানীয় অর্থমন্ত্রী উনি এই ভাষণটা পেশ করেছেন। পরবর্তী সময় এই ভাষণটা আমি পড়লাম। দেয়ার ইজ ওয়ান মোর বুক, বাজেট এট এ গ্লান্স। এটা হচ্ছে কি বলে বাংলায়, সংক্ষেপে, সার সংক্ষেপ, ডিটেইলস এটার উপর আরো বই আছে। বাজেট এট এ গ্লান্স 2023-2024। এক কথায় আমি যে রিয়াকশনটা দেব, এই বাজেটটা কিছু না, এই বাজেটটা হচ্ছে গত বছরের বাজেটটাকে MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড একটা সফটওয়্যার আছে, এখানে কাট পেস্ট করা যায়। মানে নিরঞ্জনের নামের পরিবর্তে অমিতাভ শুধু বদলে দিয়ে বলছে যে এটা একটা বাজেট। বাজেট জিনিসটা কি? হোয়াট ইজ বাজেট? আমার নলেজে বাজেটটা হচ্ছে 2 ধরনের বাজেট। বাজেটে যে হেডটা থাকে, ওয়ান ইজ রেভিনিউ বাজেট, দি আদার ওয়ান ইজ ক্যাপিটাল বাজেট। ক্যাপিটাল বাজেটটা হচ্ছে অ্যাসেট তৈরি করা। আমি বিল্ডিং তৈরি করব, এটা একটা অ্যাসেট। আমি এটা হাসপাতাল ঘর নির্মাণ করব, এটা বহু বছর চলবে, দিস ইজ অ্যান অ্যাসেট। এটা আসবে ক্যাপিটাল বাজেট। আমি একটা নতুন কলেজ করব, বিল্ডিং করব, এটা পলিটেকনিক ইনস্টিটিউট খুলব, এটা হবে ক্যাপিটাল বাজেট। রেভিনিউ বাজেটটা কি? আমি 500 জন স্টুডেন্টকে এককালীন 1 লক্ষ টাকা করে দিয়ে দিলাম, এটার থেকে আর কোনো রিটার্ন আসবে না, এটা হচ্ছে রেভিনিউ বাজেট। ত্রিপুরা রাজ্য এখনো অনুন্নত একটা রাজ্য। এটা মহারাষ্ট্র,
উত্তরপ্রদেশ বা তামিলনাড়ুর মতো কোনো রাজ্য না, তাহলে স্বভাবতই আমাদের রাজ্যের বাজেট যখন আসবে, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আমার প্রেস ব্রিফিংটা কভার করছেন, আপনারাও জানেন তাহলে ত্রিপুরা রাজ্যের ক্যাপিটাল বাজেটের পরিমাণ অনেক বেশি হতে হবে। কারণ আমাদের রুট ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কলেজ, গরিবদের জন্য ঘর, পানীয় জলের ব্যবস্থা, আমাদের স্কুল ঘর কলেজ আরো অনেক কিছু নির্মাণ করার ব্যাপার আছে। সো আওয়ার ক্যাপিটাল বাজেট শুড বি much higher than the revenue budget. আমি জানি না আপনারা এই বাজেটটা দেখেছেন কিনা, what is our capital budget and what is our revenue budget. আমি পরবর্তী সময় এই টোটালিং এর ব্যাপারটাতে আসছি। আর একটা বিষয় বলছি যে অনেক সময় যারা ত্রিপুরা রাজ্য শাসন করছে, ত্রিপুরা রাজ্য যারা শাসন করছে, ত্রিপুরা রাজ্যে আরো কতগুলো অটোনোমাস বডি রয়েছে যারা সরকার থাকার পরেও আরেকটা লোকাল সরকার, লোকাল গভর্নেন্সের মতো তারা শাসন করছে। তারা এক নম্বর হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা একটা লোকাল গভর্নেন্স। তারপর হচ্ছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, যেখানে একজন মেয়র রয়েছে, রাজ্যে সরকার আছে, তারপরেও দেখবেন মিউনিসিপাল কর্পোরেশনে তার আলাদা করে পূর্ত দপ্তর রয়েছে, তার জল বিভাগ রয়েছে, তার নানা টুকটাক এই যে রাস্তার কাজগুলো করার জন্য তার আলাদা একটা দপ্তর রয়েছে। দে হ্যাভ দেয়ার ওন উইংস প্যারালাল টু দি স্টেট গভর্নমেন্ট। এডিসি কে আর্থিক বঞ্চনা করছে, এটা আমরা গত 2 বছর ধরেই বলে আসছি যে রাজ্যের 35% লোক অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় বসবাস করছেন, তাহলে আর্থিক ডেফিনিশনে ত্রিপুরা রাজ্যের যা বাজেটটা হবে তার মোটামুটি 35% টাকা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে দিতে হয়। এইবার বাজেটে কি করেছে, দে হ্যাভ গিভেন, রাজ্যের বাজেট, আমার কাছে যা বাজেটটা আছে এটা ফিগারটা হচ্ছে 27,654 কোটি 4 লক্ষ টাকা। এটা হচ্ছে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী সেদিন 2023-2024 অর্থবর্ষে বাজেট বরাদ্দ করেছেন এবং এটাকে উনি পেশ করেছেন। এবং সেই বাজেট থেকে টিটিএডিসি কে মাত্র 672 কোটি টাকা দেওয়া হবে। If you calculate percentage wise, it comes nearly 2.7% of the total budget. যেখানে 35% লোক বসবাস করছে সেখানে মাত্র বাজেটটা দেওয়া হলো 2.7%। তাহলে রাজ্যের সরকার পরিচালনায় যারা আছেন তারাই বলছে এডিসিতে কেন কাজ হচ্ছে না, এডিসিতে যতগুলো কাজ হচ্ছে সেখান থেকে দুর্নীতি হচ্ছে, টাকাই নেই সেখানে দুর্নীতি কি করে হবে। দে হ্যাভ প্রুভড অ্যাগেইন। এবং এই 672 কোটি টাকা থেকে টেক মাই স্টেটমেন্ট, আমার স্টেটমেন্টকে রেকর্ড করে নিন, 580 কোটি টাকা চলে যাবে অনলি ফর স্যালারিজ অ্যান্ড পেনশন। থাকবে কয় কোটি টাকা, রাউন্ড অ্যাবাউট 92 crores ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য থাকবে। 1 কিলোমিটার সড়ক পিচের রাস্তা তৈরি করতে খরচ পড়ে 1 কোটি টাকা। এবং এডিসিতে বর্তমানে 25টি দপ্তর রয়েছে। একটা দপ্তরকে যদি 1 কোটি টাকা বরাদ্দ করে 25 কোটি টাকা সেখান থেকে চলে যাবে। এডিসির কাছে
83 কিলোমিটার সড়ক আছে যেটা এডিসি কে রক্ষা করতে হবে। এডিসি কে মাত্র পিডব্লিউডির খাতে, আই এম টেলিং অনলি ফর এডিসির যে পূর্ত দপ্তর আছে, 1183 কিলোমিটার রুট রক্ষণাবেক্ষণের জন্য তাকে দেওয়া হচ্ছে মাত্র 5 কোটি টাকা। হাউ দে উইল ডু? সমস্ত সড়ক ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে, নাথিং ইজ দেয়ার। এখানে অনেক জায়গায়, আমি ডিটেইলসে যাব না যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সেখানে কি দিয়েছে, বিকজ এডিসির কথা বললেই তো হবে না, যেহেতু এটা রাজ্যের জন্য বাজেট। এই বাজেটে আপনারা এই কপিটা সংগ্রহ করে পড়বেন। বাজেটের ইউ অ্যাপ্রোচ দি বাজেট, আমি কিন্তু তার ভাষা দিয়েই দেখব। মোস্ট অফ দি স্টেটমেন্ট, এখানে 177টা স্টেটমেন্ট দিয়েছেন উনার বক্তব্যে, পয়েন্ট দিয়েছে মাননীয় অর্থমন্ত্রী। এই 177টা স্টেটমেন্টের মধ্যে আপনারা দেখবেন যে যেগুলো হয়ে গেছে এটা বেশি কথা উল্লেখ করেছে, এবং হবে এই কথা অনেক কম, আর আশা আছে অনেক বেশি। তাহলে আপনি আশা নিয়ে বসে থাকবেন যে বাজেটটা আমি বললাম, এটি কিন্তু 611 crores ডেফিসিট। ডেফিসিটকে বাংলাতে কি বলে? ঘাটতি। এই রাজ্যের কোনো রিসোর্স নেই, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, নাথিং। আমাদের যা আসছে কোথা থেকে আসছে? কেন্দ্রীয় সরকার। মানে কৃষকরা যাই জল পাচ্ছে, বরুণ দেবতা যখন উপর থেকে বৃষ্টি দেবে তখনই হবে। এই তো কেন্দ্রের সরকার যা টাকা দেবে এটাই আমাদের সোর্স। তো কেন্দ্রে মোদিজির সরকার, ত্রিপুরার যে মানিকজির সরকার, উভয়ই বিজেপির মানুষ এবং বিজেপির সরকার, ডাবল ইঞ্জিন। বিগ ইঞ্জিন হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, স্মল ইঞ্জিনটা হচ্ছে ত্রিপুরার সরকার। তো ডাবল ইঞ্জিনের সরকার থেকেও ঘাটতির বাজেট করেছে 611 কোটি টাকা। কে দেবে? তার মানে যতগুলো ডিটেইলস বাজেটে বলেছে, ভাই তোমাকে আমি লাড্ডু খাওয়াবো, তোমাকে আমি স্কলারশিপ দেব, তোমাকে আমি একটা ঘর দেব, এই 611 কোটি টাকা যদি না আসে, আমি ধরেই নিলাম যদি না আসে, তাহলে এই যে মানুষকে ফলাও ভাবে বলতে চেষ্টা করেছে তোমাকেও দেব, তোমাকেও দেব, মিথ্যা কথা। এবং ইফ ইউ সি দি রেকর্ড, লাস্ট ইয়ার বাজেটে যা যা কথা বলেছে 100% কাজ তারা করে নাই। এন্ড দি বিগেস্ট প্রুফ ইজ এডিসি কে গত বছর 619 কোটি টাকা এরা প্রমিস করেছে অ্যাপ্রোপ্রিয়েটেড বাজেট, তার থেকে মাত্র 80-82% টাকা দিয়েছে। মোর 18% বা 20% টাকা এডিসি কে দেয় নাই। দ্যাট ইজ ওয়াই এডিসি তে কর্মচারী আন্দোলন হচ্ছে, বেতন আটকে দিয়েছে। এই যে বাজেটটার মধ্যে আপনারা দেখবেন কতগুলো, আমি দেখেছি এট এ গ্লান্স, বলছে যে মৎস্য চাষ, মাছ চাষ নাকি 12 মাস, এবং মৎস্য চাষে নতুন করে এখনো আমরা স্বনির্ভর হতে পারছি না। তারা বলছে যুব সমাজের একটি বড় অংশের জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এই ধরনের একটা তারা প্রকল্প নেবে। কবে হবে ত্রিপুরা রাজ্য, কবে মাছ চাষে কবে স্বনির্ভর হবে? এরা যে বলছে এখানে যে 20 জন মৎস্য চাষীকে মাছ বিক্রয়ের জন্য বরফের বাক্স যুক্ত মোটর সাইকেল প্রদান করা হয়েছে। আরে 20 জন মাছ বিক্রেতা তো একটা বাজারেই থাকবে, লেক চৌমুনিতে। তো উদয়পুর বাজারের কি হবে, গুল বাজারে কি হবে, বটতলা বাজারে কি হবে? আমি তো খোয়াইয়ের ছেলে, সুভাষ পার্কে খোয়াইয়ের যে মাছ বাজার আছে, মিনিমাম 10 থেকে 12টা শুধু মাছের স্টল হবে সেখানে। 20টা দিয়ে বলছে স্বনির্ভর হবে। 2 দিন যদি বাংলাদেশ থেকে মাছ না আসে ত্রিপুরায়,
দেখবেন আপনার মাছের দাম 1000 টাকা কিলো হবে। তো বলছে এটা আমরা আশা রাখছি এই ধরনের একটা সুযোগ সৃষ্টি করব, কিন্তু কি সুযোগ করবে এটার কোনো উল্লেখ নেই। বলেছে এখানে বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। সুন্দর কথা। বিদ্যাজ্যোতি প্রকল্পটা কি? বিদ্যাজ্যোতি প্রকল্পটা হচ্ছে টাকা দিয়ে লেখাপড়া করবে, সোজা কথা। বিদ্যাজ্যোতি প্রকল্প কিন্তু গরিবদের কোনো স্থান নেই সেখানে। গরিব ঘরের ছেলেরা পড়তে পারবে না। আমি আগেও বলেছি, একটা পরিবারে যদি 3 জন ছেলে মেয়ে থাকে তাকে কিন্তু প্রতি বছর এডমিশনের জন্য পয়সা দিয়ে, ফ্রিতে নয়, পয়সা দিয়ে সেখানে পড়াশোনা করতে হবে। আরো 400টা ফি নেওয়ার জন্য অর্থ কালেকশনের সোর্স তৈরি করবে সরকার। এখানে গরিবদের কথা, গরিব হ্যাজ গট নো প্লেস। মানে এই 400টা স্কুল যে খুলছে, এখানে বিপিএল অন্তর্দয় আপনারা বাড়িতে গ্রাম্য বাংলায় ঘুমায় থাকেন, বাড়ি আপনাদের কোনো স্থান নেই। এটা বলছে যে আগামী 5 বছর 2000 কোটি টাকা খরচ করা হবে। এই 2000 কোটি টাকা খরচ করে মানুষের থেকে অর্থ নেওয়া হবে। আপনারা দেখবেন এটা আরো কয়টা জায়গায়, কয়টা পয়েন্টই বলছে এখানে কত অন্তর্দয় অন্য যোজনার অন্তর্ভুক্ত মোট এটা 1.1 অযুত লক্ষ 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। আই টেল ইউ, আজকেও আমি কিছু কাট মোশন দিয়েছি। তবে যিনি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এর মন্ত্রী, হি ইজ এ ইয়াং মিনিস্টার, আই এম শিওর ওনার নজরে যাওয়া উচিত। হি উইল ট্রাই, হি ইজ ট্রাইং ইনফ্যাক্ট। এবং অনেক ভিলেজ কমিটিতে এখনো একটা ভিলেজ কমিটিতে একটা ফেয়ার প্রাইস শপ, অর্থাৎ ন্যায্য মূল্যের দোকান। এটাই তো বলে, আগে বোর্ডিং এ যখন পড়াশোনা করতাম এটা ন্যায্য মূল্যের দোকান, জানতাম না তখন। এখানে গেলে কাকুরা বসে এটার মধ্যে দেখে কি বলে, চিনির পরিমাপ করে, তেলের পরিমাপ করে। তো গেলে আমাদের বলতো কাকু আয়ো আয়ো, চিনি দিয়ে দিত, আমরা চিনি খেতাম ন্যায্য মূল্যের দোকানে। আজকে আমি ন্যায্য মূল্যের দোকানে যাই, আটা সরবরাহ করছে, আটার কোনো দেখা নেই। চিনি দেওয়া হচ্ছে, চিনির কোনো দেখা নেই। সরিষার তেল, সর্ষের তেল, সর্দি যাদের হবে আগে ন্যায্য মূল্যের দোকানের থেকে যদি সর্ষের তেল এই জায়গায় একটু মেখে যদি করে দেওয়া যায়, সর্দি শেষ। ন্যায্য মূল্যের দোকানে সরিষার তেল নাই। কি আছে? বড় বড় চাল, থালাই পড়লে পরে ব্যাঙের মতো লাফাবে, এই ধরনের চাল দেওয়া হচ্ছে। তো এই যে ব্যবস্থা, 6 লক্ষ এত পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ। আই উড রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার ফর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, হঠাৎ একটা পরিদর্শন না জানিয়ে অনেকগুলো ন্যায্য মূল্যের দোকানে উনি যদি এই ধরনের হানাদারির ব্যবস্থা করেন, উনি পেয়ে যাবেন। আই এম অনলি রিকোয়েস্টিং। এখানে বলেছে যে এই ধরনের ব্যবস্থা ওনারা করছেন এবং আরো বহু পরিবারকে দেবে। কিন্তু একটা ভিলেজ কমিটি ন্যায্য মূল্যের দোকান, আর একটা জায়গায় লোক 6-7 কিলোমিটার পায়ে হেঁটে আর একটা ভিলেজ কমিটিতে গিয়ে রেশনের চাল নিতে হচ্ছে। এইগুলোর কিন্তু কোনো উল্লেখ নেই। আই টেল ইউ, ট্রাইবাল ওয়েলফেয়ার একটা হাস্যকর 68 নম্বর অর্থমন্ত্রীর স্টেটমেন্টে, 68 নম্বর এটা কম কথা নাকি, মানে তার আগে 66টা স্টেটমেন্ট উনি দিয়ে ফেলেছেন। আমি সেদিকে যাব। কুমলুং হেডকোয়ার্টারে আপনারা অনেকেই যারা সাংবাদিক বন্ধুরা কুমলুং পার্কে গেছেন। কুমলুং পার্ক ইজ ওয়ান অফ দি বিগেস্ট
and also the most beautiful park বলে ত্রিপুরা রাজ্যে এটা পরিচিত। এইখানে বলেছে থিম বেসড মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন, মানে জল টল উড়িয়ে, আগে ঋষি কাপুরের একটা ফিল্মে নিতু সিংনাকার সাথে একটা ফিল্মে দেখতাম নায়ক নায়িকারা যাওয়ার পরে এখান থেকে জল ফু করে উঠেছে এবং গানটা শুরু হয়েছে। এই ধরনের একটা মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন তৈরি করবে, তার জন্য কত টাকা দিয়েছে? অনলি 1 crore, অনলি 1 crore। আমি ভাবলাম যে ত্রিপুরার যে সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে খুবলি, এটা মানুষের মুখে মুখে, মানে আগামী দিন যদি রাজ্য সরকার আরেকটা রাজধানী ঘোষণা করে, ডেফিনেটলি ইট উইল গো টু কুমলি। এটা লজ্জার কথা যে কুমলিতে একটা ওয়াটার ফাউন্টেন তৈরি করবে অনলি 1 crore, যেখানে ব্যাঙ্গালোরে, কলকাতায় বা বিভিন্ন জায়গায়, গুয়াহাটিতে ওয়াটার ফাউন্টেনের জন্য 50 কোটি, 100 কোটি, 150 কোটি বরাদ্দ হচ্ছে। দে হ্যাভ গিভেন অনলি 1 crore। লজ্জার কথা। আই টেল, সে যাই হোক, এটা মাননীয় মন্ত্রী মহোদয়রাও শুনবেন, ওনারা দেখবেন এই বাজেটটা কেন এইবার বাজেটটা করেছে। স্কিল ডেভেলপমেন্ট বলছে, স্কিল এখানে অনেক বেকার যুবকরা যারা চাকরি পায়নি, আপনাদের রিপোর্টারদের মধ্যেও যার নাই কোনো গতি, সে কিন্তু রাজনীতি করে না, অনেকে সাংবাদিকতার কাজে আপনারা যুক্ত হয়েছে। আমাকে অনেকে বলে, দাদা 80,000 টাকা যদি আপনি বন্দোবস্ত করতে পারেন, আমি কিন্তু সাংবাদিকতার কাজে নেমে যাব। কেন? তুমি এটা এমএ পাস করা ছেলে, তাও ইংরেজিতে, তুমি কেন? আর করতাম কি, আর তো কোনো উপায় নেই। আছে সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেক ব্যথিত চিত্ত, শিক্ষিত যুবক যুবতীরা আপনারা আছেন, আমি জানি। আই এম পেইনফুল ফর ইউ, কারণ আমি কিছু করতে পারছি না এই মুহূর্তে। এইখানে বলেছে যে 22,000-এর বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই রাজ্যে এবং বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষকে এটা জানাতে চাইব যে আপনারা বলেন, আপনার গ্রামে দেখেন, আপনার এলাকায় দেখেন, কে বা কাহারা এই স্কিল ডেভেলপমেন্টে শিক্ষা নিয়ে এরা বাইরে কতজন চাকরি করছে, এটা কোন উল্লেখ নেই। কোন নিয়েতে, আমি প্রশ্ন করব, কোন কোম্পানি, কেমন কোম্পানিতে? নাথিং। স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে 3 দিনের কোর্স, 1 মাসের কোর্স। কি হারে যে টাকা নষ্ট হচ্ছে, আরে ওয়েন এইগুলোর মনিটরিং হওয়া উচিত, সাকসেস স্টোরি গুলো আসা উচিত। নাথিং। আজকে অনেকগুলো ছেলে মেয়ে তারা ইন দি নেম অফ স্কিল ডেভেলপমেন্ট এরা কোর্সটা করছে আর কোথাও চাকরি পাচ্ছে। তাতে কি হচ্ছে? যাদের একটা আশা ছিল স্কিল ডেভেলপমেন্ট করে আমি একটা কিছু চাকরি পাবো, যখন জানতে পারছে যে কোয়ালিটিতে স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট করে কিন্তু 5 স্টার হোটেলে আমি অনেককে দেখেছি যে ওয়েটারদের আমরা যখন জিজ্ঞেস করি, ইউ আর ফ্রম, বলছে আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। হোয়াট ইজ ইউর নেম? গুরু সদয় না। তোমার বাড়ি কোথায়? তো ওয়েস্ট বেঙ্গলের লোক, আমি বাংলায় বলবো। বলছে স্যার আমি 24 পরগনা ডিস্ট্রিক্ট। গুড। কোথা থেকে এসছো? বলছে আমি বাংলা, মানে 24 পরগনা থেকে এসছি। তো কি কোর্সটা করেছো? স্কিল ডেভেলপমেন্ট ফর 1 year হোটেল ম্যানেজমেন্ট। কেমন টাকা পাচ্ছ? বলতে 27,000 টাকা। ভেরি গুড, দে আর ভেরি হ্যাপি। তোমাদের স্কিল ডেভেলপমেন্টের ওইখানটায় কেমন সাকসেস রেট? বলছে 80% প্লেসমেন্ট হয়ে যাচ্ছে। আর আমার ত্রিপুরার যে সমস্ত স্কিল ডেভেলপমেন্টের কোর্স চালু আছে, হোয়াট ইজ দেয়ার সাকসেস রেট? মোস্ট অফ দি স্টুডেন্টস এরা এই সমস্ত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে গিয়ে নট ইভেন 30% ছেলেরা চাকরি বাকরি পাচ্ছে। এই যে মেসেজটা যাচ্ছে, তাতে যুব সমাজের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট কি
কি বলবে তখন? স্কিল ডেভেলপমেন্ট কইরাও যখন চাকরি পাইতে তো এটা কইরা কি, ইট হ্যাজ গট টু দ্যাট লেভেল বলেছে। এটার মধ্যে এরা এই কথাগুলো বলেছে। রুটস এন্ড ব্রিজেস বলেছে যে গত বছরে যা করেছে এটি লিখেছে। এর কি লিখেছে? বলছে যে 150 কিলোমিটার জাতীয় সড়ক কে করছে? জাতীয় সড়ক কি ত্রিপুরা সরকার করছে? এটা আমার প্রশ্ন। আমি আপনাদের বলি, জাতীয় সড়ক নির্মাণের জন্য NHIDCL আছে, ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এখানে ত্রিপুরার ইঞ্জিনিয়ারদের বা ত্রিপুরার পূর্ত দপ্তরের কোনো কথা চলে না। এরা দিল্লি থেকে আসছে, দিল্লির সমস্ত কথা এখানে কাজ হচ্ছে, বাইরের কন্ট্রাক্টররা এসে কাজ করছে। যা কাজ করছে ত্রিপুরায়, এটা কি বলে, এটা বলার আর অপেক্ষা রাখে না। এটাই তো বলে বাংলায়, মানে এটা আর কয়া লাভ নাই। কি হইতাছে? ন্যাশনাল হাইওয়ে, আমার অভিজ্ঞতায় আমি বলছি, ন্যাশনাল হাইওয়ে যখন তৈরি হবে ইটের কোনো প্রয়োগ করা যাবে না, নো ব্রিক্স। কিন্তু আপনি গিয়ে দেখুন খোয়াই কমলপুর রুট এবং খোয়াই থেকে এখন আগরতলা পর্যন্ত যে রুটটা হলো, সমস্ত ড্রেনের যে ওয়ালে ড্রেন করছে, ওয়াল হচ্ছে তো ইট দিয়ে এরা করছে। এবং সরকার একদম চুপচাপ, নো কমিটি, নো এনকোয়ারি, নো ইন্সপেকশন, নাথিং। কিন্তু এখানে গর্ব করে লিখছে যে 2022-23 অর্থবর্ষে 150 কিলোমিটার জাতীয় সড়ক তারা তৈরি করেছে। মানে কেন্দ্রীয় সরকার করছে, তারপর লিখেছে 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। 30 কিলোমিটার এডিসির হাতে, বন্ধু আপনাদের বলছি আমি, 30 এডিসির হাতে 1183 কিলোমিটার সড়ক আছে। আর রাজ্যের কাছে তো কত কিলোমিটার সড়ক আছে এটা আপনারা বুঝতেই পারছেন। অনলি 23 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করেছে। এবং আগামী দিন কি করবে? 3টি রোড ওভার ব্রিজ নির্মাণ করা হবে, অনলি 3। তারপর 85 কিলোমিটার রাজ্য সড়ক তারা করবে, তার মানে 85 কোটি টাকার মতো লাগবে সেখানে। আর বাকি জাতীয় সড়কের কোনো কথা নেই। আর যা হয়েছে জাতীয় সড়কগুলিতে, আমি বললাম জাতীয় সড়ক মানে কি, যেখানটায় রুট ক্রসিং হবে সেখানে স্পিড ব্রেকার থাকার কথা, সেখানে এটাকে কি বলে আমি অবশ্য ভুলে যাই, চেতাবনী। এটা বিপ্লব বাবু হলে এটা বলতে পারতেন, হিন্দি উনি খুব মোটামুটি জানেন, যে ওয়ার্নিং সিগন্যাল গুলো থাকে। কোথাও ওয়ার্নিং সিগন্যাল? এইখানে আমাদের এক সাংবাদিক বন্ধু নিয়ে আসছেন, আমি নাম বলবো না, উনি খোয়াই জাম্বুরা থেকে চাম্পাহাওয়ার যাওয়ার পথে খোয়াই কমলপুর যে ন্যাশনাল হাইওয়ে, এটা তো ক্রসিং হচ্ছে। এবং এটার মধ্যে যদি কোনো ছেলে মেয়ে গাড়ি ফু করে চলে যায়, সেখান থেকে কোনো ট্রাক এসে যদি ধাক্কা দেয়, দেখবেন অ্যাক্সিডেন্টের খবর পাবেন। There is no speed breaker, no warning signal, nothing. যেখানে জনবসতি থাকবে সেখানে রাস্তার পাশে দেখবেন এটা বেড়ার মতো করে এটা দিতে হয়। এটাকে আমি টেকনিক্যাল ওয়ার্ডটা বলতে পারছি না, এটার কোনো ব্যবস্থা নেই। তারপরে সরকার কিন্তু নাথিং বলছে। এখানে 85 কিলোমিটার সড়ক তৈরি করবে আর 3টা রুট ওভার ব্রিজ নির্মাণ করা ইন দি নেক্সট। দ্যাটস ইট। পাওয়ার ডিপার্টমেন্টে কিছু কিছু জায়গায় প্রাইভেট সংস্থাকে এনেছে, এনে কি করেছে? এখন এটা আমার বক্তব্য না, ইট ইজ নাথিং মাই পার্সোনাল স্টেটমেন্ট। আমিও কিন্তু লোডশেডিং এর শিকার। আমার যে গ্রামের বাড়ি তুলসীগড়ে, লোডশেডিং হলে এখনো 3 দিন 5 দিন, একদিন আমার মাই ওন ফাদার হি গেভ মি এ কল। কি মানে এমএলএ দের কথা, বিরোধী দলনেতাদের কথাও চলে না নাকি?
যে 7 দিন হয়ে গেছে এখানে কারেন্টের কোনো দেখা নেই, কি ব্যাপার? বলছে ট্রান্সফরমারটা চলে গেছে। আমরা কতদিন বললাম, গিয়ে এখনো রিপ্লেসমেন্ট হচ্ছে। সে যাই হোক, 7 দিন বাদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পর দে হ্যাভ গিভেন, তাও লেস পাওয়ারের একটা দিয়েছে, আমি পাওয়ারটা ভুলে গেছি। তো এখন কি হয়, মানুষের বক্তব্য, আগরতলায় যদি লোডশেডিং হয় বা কারেন্টটা যায়, আপনি কিন্তু আগরতলায় আর ফোন করবেন না, ফোনটা করতে হবে দিন। মানে আপনার এই আগরতলায় লোডশেডিং হচ্ছে, কল সেন্টার এটা বসে থাকবে কোথাও, দিল্লিতে ফোন করবো, ওইখান থেকে ইনস্ট্রাকশন আসবে, তারপর মেরামতির কাজ। এটা প্রাইভেটকে দিয়ে এই ব্যাপার। মিটারের ব্যাপার তো আপনারা দেখেছেন, যাদের 250 টাকা বিল হওয়ার কথা, কোথাও 1000, 5000, 10,000, 25,000 করে আসছে। There are so many problems. তারপরেও আরেকটা, এখন পাওয়ার ডিপার্টমেন্ট 143 নম্বর অর্থমন্ত্রীর স্টেটমেন্টে উনি বলেছেন, রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। কোম্পানির পর কোম্পানি, কিন্তু মানুষের কি হচ্ছে? I would like to draw kind attention, আমাদের রাজ্যের বর্ষিয়ান লিডার খুব পরিপক্ক, উনি অ্যাজ এ পলিটিশিয়ান, উনার হাতে এই দপ্তর। এখনো লোডশেডিং, আমার নিজস্ব মহকুমা গোয়ায়, এখানের প্রত্যন্ত অঞ্চলে লোডশেডিং এত বেশি করে হচ্ছে, আমি ওনাকে গিয়েও বলেছি একদিন যে এটা দয়া করে, মানে অফিসিয়ালি না হলেও একটু যেন দয়াটা আসে, কাইন্ডলি এটাকে দেখবেন। উনি আমাকে বলেছেন যে অনিমেষ বাবু, গরমকালে কি একটা থাকে, কারেন্টের তার এবং বুশ নাকি, এগুলো গরম হলে পর তারগুলো ছিঁড়ে যায় এবং ছিঁড়ে গিয়ে এই লোডশেডিংটা। তা আমার কথা হচ্ছে, এত সব কোম্পানি হচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, নতুন নতুন কোম্পানি হচ্ছে, তো এই বুশগুলো কি করে গরমে আগুনে জ্বলে যায়, এগুলোর ব্যবস্থা গ্রহণ তো দপ্তরেরই করতে হবে। যেমন রথযাত্রার দিন এই বৈদ্যুতিক লাইনের কারণে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এতগুলো লোক মারা গেল, আপনারা দেখেছেন? বিদ্যুৎ দপ্তর থেকে, আমি বলছি না শুধু মন্ত্রী, বিদ্যুৎ দপ্তরের থেকে আপনারা কোনো সরকারি স্টেটমেন্ট দেখেছেন? আই ডোন্ট। এই দপ্তর থেকে করেছেন, মিনিস্টার স্টেটমেন্ট করেছেন, যেটা আমি দেখি। কি করেছেন? যে ডিপার্টমেন্ট এনকোয়ারি হবে, কেউর বিরুদ্ধে অ্যাকশন হয়েছে? নো অ্যাকশন, নাথিং। এতগুলো লোক মারা গেছে। তো এই যে এই ব্যবস্থাগুলো, এইগুলো সরকার আগে, কিন্তু আগেও তো বিদ্যুৎ দপ্তর ছিল, এখনের বিদ্যুৎ দপ্তর আগের তুলনায় কিন্তু সার্ভিসটা অনেক কমে গেছে, কিন্তু নতুন নতুন কোম্পানি হচ্ছে, এটা বলে রাখলাম। এবং আরেকটা হচ্ছে কর্মচারীদের ব্যাপার। যারা কর্মচারী, ওনাদের একমাত্র সোর্স হচ্ছে বেতন। আর গ্রাম্য বাংলায় যারা বুড়া হয়ে গেল, মানে বৃদ্ধ, বার্ধক্য হওয়ার পর 60 বছরের পরে তাদের পেনশন হলে এই পেনশনের টাকা দিয়েই চলতাম। অনেক ফ্যামিলিতে, আমি এই গল্প বলবো না, কারণ গল্প বলে সাসপেনশন হয়েছে, আমি গল্প বলবো, কিন্তু একটা গল্প ছিল, এই গল্প বলবো না, এটা বেকারের গল্প। একজন বৃদ্ধ লোক নাকি মুখ্যমন্ত্রীর কাছে গেছে। আমি এখন বিধানসভার মধ্যে তো কথা বলছি না, আমাকে কেউ সাসপেন্ড করবে না। মুখ্যমন্ত্রীর কাছে একজন বৃদ্ধ লোক গেছেন, যার 5 সন্তান, তো 5টা ছেলে, অল আর গ্রাজুয়েটস, মাস্টার ডিগ্রি হোল্ডার্স এবং ইঞ্জিনিয়ার, এটাই বলেছে। তো মুখ্যমন্ত্রীর কাছে গেছে ছেলেদের চাকরি বাকরির জন্য। বলছে আপনার ছেলেরা কি করে? বলছে আমার একটা ছেলে
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর একজন কম্পিউটার সায়েন্স নিয়ে এমটেক, দুইজন গেল। আর তিনজন কি, তিনজনের মধ্যে আরো দুইজন এরা মাস্টার ডিগ্রি করে জেনারেল কোর্স। আরেকজন কি করে বলছে, আরেকজন তো চুরি করে রাত্রিবেলা। বলছে কি সর্বনাশ, আপনি এই চোরটাকে কেন বাড়িতে রাখলেন, এই চোরটাকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিলেন না? বৃদ্ধ লোক মুখ্যমন্ত্রীকে বলেছেন, আপনারা তো আর আমাদের ছেলে মেয়েদের চাকরি দেন না, কিন্তু ওই চোর ছেলেটার কারণে কিন্তু সংসারটা চলছে। চাকরি নেই, নাথিং। হাজার হাজার বেকার ত্রিপুরাজ্যে, লক্ষ বেকার, তাদের কোনো চাকরি নেই। সরকার শুধু ইন্টারভিউ নিচ্ছে, এটাকে ক্যান্সেল করছে, এই হচ্ছে সেই হচ্ছে, 3 বছর 2 বছর 9 মাস নাথিং। তো এইখানে পেনশন স্কিমে এরা ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে, যাকে সংক্ষেপে এনপিএস বলা হয়। 10% থেকে বাড়িয়ে 14% করেছে। আমি বলবো এই ন্যাশনাল পেনশন স্কিমে আমি যাব না, এটা অনেক, ইট ইজ কন্ট্রিবিউটরি, এটা কন্ট্রিবিউট করতে হবে। কিন্তু পুরনো যে পেনশন স্কিমটা ছিল, এটা এই ন্যাশনাল পেনশন স্কিমের চেয়ে আরো 100 গুণ ভালো স্কিম ছিল। অনেক রাজ্য, ভারতবর্ষের অনেক রাজ্য, তারা ন্যাশনাল পেনশন স্কিম চালু করার পর যখন দেখেছে কর্মচারী বন্ধুরা যারা পেনশনে যাবেন তাদের অনেক ক্ষতি হচ্ছে, তখন অনেক আমাদের এই ভারতবর্ষের সরকারগুলো আবার পুনরায় এনপিএসটা ছেড়ে পুরনো কায়দায় তারা চলে গেছে। কিন্তু আমাদের এই রাজ্যে, ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য, এখানে ন্যাশনাল পেনশন স্কিমের কথাই তারা, কর্মচারীরা খুব আমাকে অনেক কর্মচারীরা ফোন করে বলেছে এটা কি বাজেট হলো। আমরা এই ব্যাপারে অনেক চিঠিপত্র লিখেছি, ডেপুটেশন দিয়েছি। অন্তত জীবনের শেষকালে সুস্থভাবে যখন শক্তি ছিল শরীরে, তখন তো সরকারের জন্য কাজ করেছি। অন্তত বৃদ্ধ বয়সে পেনশনটা নিয়ে শেষ দিন পর্যন্ত 2 বেলা খেয়ে যাবো, এই ব্যবস্থাটুকু করে। কিন্তু সরকার এখনো এটার কোনো উল্লেখ না করে বলছে যে 10% থেকে 14% এরা কন্ট্রিবিউশন বাড়িয়ে দেয়। তো এই যে বাজেটটা, আসলে বাজেটটা কি জানেন, এটার মধ্যে কিছু নাই। ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এর মধ্যে অনেক তফাৎ আছে। ফাইন্যান্সটা হচ্ছে স্বপ্ন যেমন তৈরি করা, মানুষের ভবিষ্যৎ তৈরি করে দেওয়া, রাজ্যের ভবিষ্যৎ তৈরি করে দেওয়া। এই বাজেটের মধ্যে এটা কিছু নাই। এই বাজেটটাই হচ্ছে 611 ক্রোড়সের একটা খুকলা। এটা টাকাই নাই, অথচ টাকা ছাড়া আশ্বাস দেওয়া হয়ে গেছে। মানে কি, মানে আপনার ক্যাপাসিটি হচ্ছে 1000 টাকা ব্যয় করা, আপনি কিন্তু ক্ষমতা দেখাইছেন, দাদাগিরি দেখাইছেন, কয় আমি 1500 টাকা খরচ করতে পারি, পেয়ে বেশি আর না। এই বাজেটটা খুব আশা ব্যঞ্জক নয়, মানে খুব মানুষের ভালো হবে এটা না। আই এক্সপেক্টেড, এবং ডিটেইলসে আমি বাজেট সেশনও আলোচনা করব, আরো অনেক বেশি বাজেটের দরকার ছিল। আই টেল ইউ, কারণ কত বছর এই ত্রিপুরাজ্য পিছিয়ে থাকবো আমরা, দিনের পর দিন শুধু আমরা পিছিয়ে গেলাম, আমাদের কিছুই হয়নি। তো এই বাজেটটা, আই টেল ইউ, দিস ইজ এ ডেফিসিট বাজেট। এইরকম খুব বিরল ঘটনা আমার মনে হয় আমার শেষের দিকে, প্রথমার্ধে যখন ফার্স্ট টাইম এমএলএ ছিলাম, তখন একটা বাজেটে 213 crores না 6 crores বাড়তি টাকা, এটাকে মানে ব্যালেন্স আগের ক্যারি ফরওয়ার্ড করে পরবর্তী বছরে নেওয়া হয়। আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, আর তারপরও এটা কি বলে খুকলা বাজেট পেশ করে এখানে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের ত্রিপুরার অর্থনৈতিক প্রবৃদ্ধির আনুমানিক হার 4.4%। এটা নাকি 8.8% ছিল, এটা
আনুমানিক হার, মানে উনি অনুমান করতেছেন, এখনো কিন্তু সঠিকভাবে এটা বলতে পারেন নাই। এটা 4.4%, এটাও কম আছে। আর 600-1100 crores বাজেট দিয়া আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, আমারই কিছু নাই, এখানে যারা আছে তাদেরও কিছু নাই, 9 লক্ষের উপর বেকার তাদেরও কিছু নাই। তারপরেও যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, এই স্টেটমেন্টটা কি মানা যায়? সো দিস বাজেট ইজ নট a budget what I expected as an individual, as an MLA, as a leader of opposition. I wanted more stronger budget, more practical budget, যে বাজেটে ত্রিপুরার আরো অ্যাসেট তৈরি করা যাবে, এই ধরনের বাজেট আশা রেখেছি। থ্যাংক ইউ। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা কি বলছিলেন? ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রিভাইজড এস্টিমেটে কি গতবারের চেয়ে এবার কম হয়েছে? অল্প বৃদ্ধি করেছে, লিটল বিট, কিন্তু ত্রিপুরায় সি ভূপাল, আই এম টেলিং, ত্রিপুরায় ব্রাদার ইউ জাস্ট গো এন্ড সি এই অ্যাসেম্বলি হাউসের টয়লেটেরই কি অবস্থা। জিবি হাসপাতালে মানুষ বিছানা পাচ্ছে না, হাঁটার জায়গা নেই। এটা কি রেভিনিউ বাজেট দিয়ে হবে? ক্যাপিটাল বাজেট। উই নিড মোর মানি ফর অল দিস। আরো বিল্ডিং দরকার। আর এটা তো সরকারের দাবি করা উচিত। আমি বিরোধী হয়েও বলছি, আমরা তো আসলে আমাদের বিরোধী দলের মেইন জবটা কি? সরকারের কেউ টাকা মারছে কিনা, মূল কথা এটাকে চেক দেওয়া, যার জন্য টাকা এসছে ও টাকা মারছে কিনা, এই চেক দেওয়াটা আমাদের কাজ। তারপরও আমি বলছি জিবি হাসপাতাল আরো বেডের দরকার, আরো বিল্ডিং এর দরকার, আরো ইনফ্রাস্ট্রাকচারের দরকার। স্কুলগুলিতে বেঞ্চ নেই, কিছু নেই, স্মার্ট ক্লাসের নাম দিয়ে সেখানে বসার ব্যবস্থাটুকু ঠিক মতো নেই। উই নিড মোর মানি। আচ্ছা, একটা বিষয়, এডিসির জন্য 2.7% এর কথা বলছিলেন, কিন্তু স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টও তো এডিসিতে কাজ করে, যেমন পিডব্লিউডি বা তাহলে এডিসিটা বন্ধ করে দাও। আপনি যদি নিজেই গিয়ে কাজ করবেন, তাহলে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করার কারণটা কি? মানে আপনি দেখছেন স্টেট গভর্নমেন্টের কোনো স্টেট গভর্নমেন্ট এজেন্সি কাজ করতে গিয়ে এডিসির ওরা তো তাদের হিসাব নিতে পারছে না, যার কারণে আজকে এডিসি এলাকার রাস্তা পরিষেবার বেহাল অবস্থা দেখো, স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার কথা দেখো, সিঙ্গেল টিচার। কেন রাজ্য সরকার যদি করেই থাকে এগুলো কেন হবে? এডিসি থাকাকালীন রাজ্য সরকার সেখানে বা কেন্দ্রীয় সরকার সেখানে ডাইরেক্টলি কাজ না করারই কথা। দি বেসিক প্রিন্সিপাল অফ ফরমেশন অফ ত্রিপুরা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইজ neither the central government nor the state government will go and directly work there. এটা হচ্ছে এটার উদ্দেশ্য। আদারওয়াইজ কেন কাউন্সিল গঠন করবে? ভেঙে দাও আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার নিজে কাজ করবে, এখানেই তো মন্ত্রীরা বসে আছে। কি দরকারটা ছিল? বিকজ মন্ত্রীরা সারা রাজ্যের জন্য চিন্তা করলেও স্পেশাল নজর দিতে হবে আগরতলা শহর। সো দে নিড পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভস, আলাদা অ্যাডমিনিস্ট্রেশন করে আরো বেশি উন্নয়ন যেন আনা যায়, তার জন্য কর্পোরেশন। সেম ইজ দি কেস উইথ পিটিএস। আমার লাস্ট প্রশ্ন, ওই যে আপনি নির্ছবি ইস্যুতে কথা বলছিলেন, নিঃসন্দেহে এই ইস্যু নিয়ে তো অনেক বিতর্ক ইত্যাদি রয়েছে, কিন্তু আপনার কি মনে হয় যে এই ইস্যু নিয়ে আপনারা যে মুভমেন্টটা করছিলেন বিধানসভায়, কোথাও না কোথাও এই মুভমেন্ট দুর্বল হয়েছে? কারণ আপনাদের বিধায়ক টেবিলের উপর উঠে মানে যেখানে জুতা টুতা পরে একবারে টেবিলের উপর উঠে ইয়ে করছিল, সেটা নিয়ে বিভিন্ন মহলে খুব নিন্দ দেখা গেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। কি বলবেন এটা? মানুষ আসলে একটা জিনিস, যারা নিন্দা জানায় এরা ওই দৃশ্যটাকেই শুধু নিন্দা দেয়, কিন্তু এই দৃশ্যটার উৎপত্তি স্থল কোথায়? গঙ্গার যেখানে জন্ম সেখানে গঙ্গা পবিত্র, তারপরে যে মানুষ পায়খানা করছে কোনো কোনো জায়গায়, পচা গরু ফালাই দিছে তোমার গঙ্গা নদীর মধ্যে, তো ডোন্ট সি দ্যাট পচা গরু, গো এন্ড সি দি গঙ্গোত্রী। এই টেবিলে ওঠার ঘটনা কোথা থেকে সূত্রপাত, সেটা নিন্দা হোক আর কি। আচ্ছা, একটা জিনিস বলছিলেন, একটা স্বাস্থ্য পরিষেবা জীবিত করা হয়েছিল,
যেখানে পরিষেবার এই অবস্থা, সেখানে যারা রোগী কল্যাণ সমিতিতে রয়েছে তারা সেখান থেকে ওয়েজেস নিচ্ছে, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? এবং ক্যান্সার হসপিটাল রিসেন্টলি আপনি জানেন দিচ্ছে, তো সেই বিষয়টা আপনারা যেখানে জীবিতে রোগী কল্যাণ ইয়েতে কিছু নিচ্ছে না, বিএমএ নিচ্ছে না, সেখানে ক্যান্সার হসপিটাল একটু ব্যতিক্রম, সেখানকার যিনি চেয়ারম্যান রোগী কল্যাণ। এইটা এই জিনিসটাই বলবো, উনি সেদিন বিধানসভায় আমাকে, হি ইজ এ সিনিয়র লিডার, বয়োজ্যেষ্ঠ লোক, প্রাক্তন মন্ত্রী ছিলেন, প্রাক্তন অধ্যক্ষও ছিলেন, হি হ্যাজ এভরি রাইটস টু গিভ এল্ডারলি ব্রাদারলি অ্যাডভাইস টু মি, আমি এটাকে খণ্ডন করব, বাট যিনি অ্যাডভাইস দিচ্ছেন, হোয়াট এভার হি ইজ প্রিচিং হি শুড প্র্যাকটিস অলসো। তো উনার মতো লোক ওইখান থেকে অর্থ নিয়ে নিজেরটা দেখবেন, এটা কিন্তু লজ্জাজনক এবং এটা উচিত। And let the government make a statement on that. Let the people know. সারা রাজ্যের মানুষ জানুক। আরে এটা সাংঘাতিক ব্যাপার, আমি কি প্রতিক্রিয়া দেব? ইউ টেল মি। একজন নির্বাচিত জনপ্রতিনিধি এটা করতে পারে নাকি? যেখানে আমরা জানতে পারি এই ক্ষেত্রে ওয়েজেস নেওয়ার কোনো বিধান নেই। Not at all. তারপরেও উনি No, this is what, let the government, এই সরকারটা তো তার প্রতিটি মেম্বারকে অ্যাকশন নিতে তারা ভয় পায়, বিকজ দেয়ার নাম্বার ইজ অনলি 31। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে আগামী 6 মাসে মেডিকেল বিল এগুলো অনেক বেড়ে যাবে, কারণ সবাই যেন সুস্থ থাকে, 31 জন, দে উইল ট্রাই এই সংখ্যাটা যেন না কমে যায়, বাট ইন দি প্রসেস পিপল উইল সাফার। একজন ব্লু ফিল্ম দেখবে বসে, বা ক্লিপিংস দেখবে, নীল ছবি দেখবে, সরি, তাকে অ্যাকশন নেবে না, পিপল উইল সাফার। তারপর কি বলে, এখান থেকে কোনো টাকা নেওয়ার কোনো বিধান নেই, টাকা নিচ্ছে, ইউ উইল নট টেক অ্যাকশন। কালকে কেউ করাপশনের চার্জ উঠে আসবে, ইউ উইল নট টেক, হু উইল সাফার? পিপল উইল সাফার।